হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যালকোহল ফেনল ইথারের ডিপিপি 1টা আলোচনা করব। তো এখানে সবথেকে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, দেখো এখানে একটা অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্সনের কথা আমাদের বলেছে। তো অ্যালকোহলটা আমরা দেখতেই পাচ্ছি যে 1 ডিগ্রি অ্যালকোহল। তো এই অ্যালকোহল থেকে আমাদের অ্যালডিহাইড কনভার্ট করতে হবে। তো এখানে উপযুক্ত বিকারকটি কী? তো এইটুকু আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের জারক দ্রব্য ব্যবহার করতে হবে, মানে অক্সিডাইজিং এজেন্ট এখানে আমাদের বিকারক রূপে ব্যবহৃত হবে। তো এখানে যে বিকারক বা রিএজেন্ট সেটা হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট। সেটা কেমন হবে? আমাদের মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট নিতে হবে, ঠিক আছে? মাইল্ড, বা আমরা এটাকে বলতে পারি মৃদু, ঠিক আছে? অর্থাৎ খুব একটা তীব্র কিন্তু হওয়া চলবে না। যদি আমরা তীব্র নিই তাহলে অ্যালকোহলটা জারিত হয়ে অ্যালডিহাইড এবং অবশেষে ওটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আমার যে অপশানগুলো দেওয়া রয়েছে, তো এর মধ্যে বি, সি এবং ডি। বি অপশানে রয়েছে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, সিতে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং লাস্টেরটাতে রয়েছে ক্রোমিয়াম অক্সাইড এবং H2SO4 অর্থাৎ জোনস রিএজেন্ট, ঠিক আছে? তো এই যে তিনখানা রিএজেন্ট আমার দেওয়া রয়েছে, এরা প্রত্যেকেই হচ্ছে তীব্র জারক দ্রব্য। তীব্র জারক দ্রব্য। তো এরা প্রত্যেকেই কি করে? 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যাসিডে কনভার্ট করে দেয়, ঠিক আছে? তাহলে এগুলোকে আমার নেওয়া চলবে না। আমাকে নিতে হবে কি? মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট পিসিসি, যেটা আমার অ্যালকোহলকে কিসে কনভার্ট করবে? মাঝের যে স্টেপটা অর্থাৎ অ্যালডিহাইডে কনভার্ট করবে, অর্থাৎ অ্যাসিডে কনভার্ট করতে পারবে না। আমার এখানে যদি পিসিসি ছাড়াও আদার্স কিছু অপশান থাকতো, যেমন পিডিসি, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, তাহলে সেটাও আমার উত্তর হতো। যদি আমার অপশান হিসেবে থাকতো কলিন্স রিএজেন্ট, তাহলে আমরা সেটাকে উত্তর করতে পারতাম। যদি আমার থাকতো স্যারেটস রিএজেন্ট, তাহলেও সেটা আমার উত্তর হতো, কোনো অসুবিধা ছিল না, কারণ এগুলো সব হচ্ছে একই টাইপের রিএজেন্ট। যদি আমার থাকতো HOCl, তাহলে সেটা আমার উত্তর হতো। যদি আমার থাকতো ডিএমপি, তাহলেও আমার সেটা উত্তর হতো। অর্থাৎ পিসিসি ছাড়াও এগুলো হচ্ছে আমার সবই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বা মধ্যম মানের জারক দ্রব্য, অর্থাৎ তীব্র জারক দ্রব্য কোনোটাই নয়। তাই এগুলো অ্যালকোহলকে কিসে কনভার্ট করে? অ্যালডিহাইডে কনভার্ট করে। এরা প্রত্যেকেই 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে কনভার্ট করে, তাই আমরা এইগুলো ব্যবহার করতে পারি। পরের কোশ্চেনটা দেখো, এখানে আমার যে যৌগটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এরকম। যদি আমরা লিখি স্ট্রাকচারটা, অ্যাকচুয়ালি CH3 CH2 CH2 CH ডবল বন্ড CH2, অর্থাৎ পেন্ট 1 ইন যৌগটার নাম। পেন্ট 1 ইন, 5টা কার্বন রয়েছে বলে পেন্ট, 1 নম্বরে ডবল বন্ডটা রয়েছে বলে পেন্ট 1 ইন। বেশ, তো এটাতে যদি আমরা হাইড্রোবোরেশন অক্সিডেশন ঘটাই, অর্থাৎ আমার এই যে এখানে BH3 টেট্রাহাইড্রোফিউরান এবং H2O2OH- দেওয়া রয়েছে, এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে এই পার্টটাতে আমার হবে হাইড্রোবোরেশন, এবং যে নেক্সট পার্টটা আমার রয়েছে সেকেন্ড পার্টটাতে আমার হবে অক্সিডেশন। এবং এই হাইড্রোবোরেশন অক্সিডেশন কোন রুলসের মাধ্যমে চলে? অ্যান্টি মার্কোনিকভ রুলস এখানে ফলো হয়। অ্যান্টি মার্কোনিকভ রুল ফলোড হেয়ার, ঠিক আছে? অ্যান্টি মার্কোনিকভ রুল ইজ ফলোড হেয়ার। এখানে কোন রুল ফলো করা হয়? অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করা হয়। তার মানে আমার যে পোর্শনটাতে ডবল বন্ডের যে পোর্শনটাতে আমার হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে, সেখানে হাইড্রোজেন না যুক্ত হয়ে OH যুক্ত হবে, আর যেখানটাতে আমার হাইড্রোজেন কম আছে সেখানে আমার হাইড্রোজেন যোগ হবে। তাহলে আমার এখান থেকে যে প্রোডাক্টটা আসবে, যদি আমি হাইড্রোবোরেশন অক্সিডেশন ঘটাই, তাহলে আমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে এরকম: CH3 CH2 CH2, এটা দেখে দেখে লিখে ফেললাম। আচ্ছা, তারপরে CH, এর সাথে আমার হাইড্রোজেনটা যোগ হবে, আর এই যে CH2, এই CH2-র সাথে আমার OH-টা যোগ হবে। অর্থাৎ আমার এই যৌগটার নাম হয়ে গেল পেন্টান 1 অল। কারণ এই যে CH2OH শেষে এলো, এখান থেকে আমার নাম্বারিংটা শুরু হবে, অর্থাৎ এর নাম্বারিং হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে এটার নাম আমরা লিখতে পারবো পেন্টান 1 অল। যদি এটা আমার মার্কোনিকভ রুলস ফলো হতো, তাহলে আমার তৈরি হতো পেন্টান 2 অল, কারণ তখন সেক্ষেত্রে আমার এখানটাতে OH হতো আর এটা হাইড্রোজেন হতো আর কি। তো যাই হোক, পরের কোশ্চেনে চলে আসছি, নিচের কোনটি NaHCO3 দ্রবণে দ্রবীভূত হয় না? দেখো, লক্ষ্য করে আমরা পড়েছি যে অর্থোনাইট্রোফেনল বা ফেনল NaHCO3 দ্রবণে দ্রবীভূত হয় না। অপরপক্ষে
আমরা যদি যে কোনো অ্যাসিড যদি আমরা নিই সেটা দ্রবীভূত হবে, এবং যদি আমরা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটার অপর নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, এটারই অপর নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, এর অ্যাসিডিটি এতটাই বেশি হয় যে এটাকে পিক্রিক অ্যাসিড বলা হয়ে থাকে। তো এ, সি এবং ডি এই তিনটা অপশানই NaCO3 দ্রবণে দ্রবীভূত হবে, শুধুমাত্র অর্থোনাইট্রোফেনল NaCO3 দ্রবণে দ্রবীভূত হয় না। অর্থোনাইট্রোফেনল ছাড়াও আরও কে দ্রবীভূত হয় না। যদি আমার শুধুমাত্র ফেনল অপশানে দিত তাহলে সেটাও আমার দ্রবীভূত হতো না। যদি আমার মেটানাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল যদি আমার দিত তাহলেও আমার কিন্তু সেক্ষেত্রে সেটা দ্রবীভূত আমাদের হতো না। তো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল এটা আমার NaCO3 বা Na2CO3 দ্রবণে দ্রবীভূত হয়। কখনো কখনো NaCO3-র পরিবর্তে আমার কোশ্চেনে Na2CO3ও দিতে পারে, আমার একই উত্তর হবে। তো অ্যালকোহলকে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে কি হয়? ডিহাইড্রেশন ঘটে, আমরা খুব ভালো করেই জানি। অর্থাৎ যখন কোনো অ্যালকোহলকে আমরা এরকম লিখবো, ধরো CH3 CH2OH, এটাকে গাঢ় H2SO4 এবং যে হিট দিতে হয় 170°C, তখন আমরা জানি যে এখান থেকে জল বেরিয়ে চলে যাবে এবং অ্যালকিন ফর্মেশন হবে। ঠিক আছে, তো এই অ্যালকিন ফর্মেশন হওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে আমার OH-টা রয়েছে, এই OH-টা হচ্ছে আমার ব্যাড লিভিং গ্রুপ। এই OH-টাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? OH2 প্লাসে পরিণত করতে হবে, গুড লিভিং গ্রুপে পরিণত করতে হবে। এবং যখন এটা OH2 প্লাসে পরিণত হবে তখন ওয়াটারটা এখান থেকে সহজেই বেরিয়ে চলে যাবে। অর্থাৎ এই এলিমিনেশনটা ঘটানোর আগে বা ডিহাইড্রেশনটা ঘটানোর আগে আমাকে যেটা করতে হবে, OH-টাকে OH2 প্লাসে পরিণত করতে হবে। অর্থাৎ এই যে গাঢ় H2SO4-এর H প্লাস, এই H প্লাস অক্সিজেনের সাথে যুক্ত হবে, দিয়ে OH2 প্লাসে পরিণত হবে। তো সেই ঘটনাটাকে বলা হয়ে থাকে অ্যালকোহলের প্রোটোনেশন। ঠিক আছে, অর্থাৎ এই যে OH-টা এটাকে গুড লিভিং গ্রুপে পরিণত করাটাকেই বলা হচ্ছে অ্যালকোহলের প্রোটোনেশন। মিথানলের ঘটিত বিষক্রিয়ার মাত্রা হ্রাস করার জন্য আমরা এখানে ইথানল ব্যবহার করতে পারি। 10% ইথানল এখানে ব্যবহার করা হয়, এটা খেয়াল রাখবে। নিচের কোন অ্যালকোহলটি সর্বাধিক অম্লধর্মী? তো এই কোশ্চেনগুলো করার সময় দেখো, সবথেকে প্রথমেই কোনটা বেশি অ্যাসিডিক করার জন্য এর কনজুগেট বেসগুলোকে আমাকে লিখে ফেলতে হবে। তো এই প্রত্যেকটা থেকে যদি H+গুলো বেরিয়ে চলে যায় তাহলে যেটা পড়ে থাকবে ওয়ের মাথায় মাইনাস চার্জ। অর্থাৎ এই প্রত্যেকটাকে আমরা বলতে পারবো যে পার্টিকুলার এই যে অ্যাসিডগুলো রয়েছে বা অ্যালকোহলগুলো রয়েছে যার অ্যাসিডিক নেচারের কথা আমরা তুলনা করছি, তার কনজুগেট বেস বলা হয় এই অ্যানায়নগুলোকে। তো এখানে অক্সিজেনের মাথায় যে মাইনাস চার্জটা রয়েছে, সেই মাইনাস চার্জটা যত বেশি ডিলকালাইজ হবে, অর্থাৎ যত বেশি ছড়িয়ে যাবে, তত তার স্টেবিলিটি বেশি হবে। তাহলে H+গুলো বেরিয়ে চলে গেছে, এগুলোকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা ধরে নেবো যে এগুলো আমার নেই। ঠিক আছে, তাহলে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ের মাথায় মাইনাস। তাহলে ওয়ের মাইনাসটাকে কে বেশি টানবে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এ তো একদমই টানতে পারবে না, কারণ এর প্লাস আই এফেক্ট আছে। তাহলে প্লাস আই এফেক্ট থাকার জন্য এটা একদমই টানতে পারবে না। এইবার ফ্লোরিনের মাইনাস আই এফেক্ট আছে, ও টানবে। সিএলের মাইনাস আই এফেক্ট, ও টানবে। Cl2 এরও মাইনাস আই এফেক্ট, এ টানবে। এখন আমরা যদি এখানে দেখি যে কার ক্ষেত্রে এই অর্ডারটা সবথেকে বেশি হবে, তো ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে আমরা জানি যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি। তাই আমার জেনারেল ট্রেন্ড হওয়া উচিত এরকম যে ফ্লোরিনের ক্ষেত্রে সবথেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। কিন্তু একটা রুলস আমরা এখানে খেয়াল রাখবো যে কোনো হ্যালোজেন এদের মধ্যে যদি সংখ্যাতে ডবল থাকে বা দুটো সংখ্যাতে থাকে তাহলে তার ক্ষেত্রে এফেক্টটা সবথেকে বেশি হয়ে যাবে। অর্থাৎ এখানে Cl দুটো থাকার জন্য এর এফেক্ট কিন্তু এখানে সবথেকে বেশি হবে। অর্থাৎ আমাদের এখানে যে অর্ডারটা হওয়ার কথা হবে সেটা হচ্ছে যে Cl2 এর ক্ষেত্রে সবথেকে বেশি হবে। তারপরে হবে আমাদের এর অপশানটা মানে ফ্লোরিন, তারপর আমরা বি এর অপশানটা অর্থাৎ ক্লোরিন, লাস্টে আমরা কোনটাকে করব? সি এর অপশানটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাসিডিক অর্ডারের সবথেকে ভালো যে অর্ডারটা হবে, অ্যাকচুয়াল অর্ডারটা সেরকম আমাদের দাঁড়াবে। তো ব্যাপার হচ্ছে যে যদি আমাদের এখানে Cl2 না থেকে আমার যদি ধরো অপশানে I2 থাকতো তাহলেও কি এটা ফ্লোরিনকে ছাপিয়ে যেত? হ্যাঁ, অবশ্যই। যে কোনো হ্যালোজেন যদি সংখ্যাতে আমার দুটো হয়ে যায় সেটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো, সেটাকে আমি তার ইন্ডাকটিভ এফেক্ট আমি তার আগে করব। তো এখানে এই যে মাইনাস আই লেখা আছে, মাইনাস আই এফেক্ট মানে হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের ক্রম। মাইনাস আই মানে ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, আর প্লাস মানে হচ্ছে ইলেকট্রনটাকে দিয়ে দেবে, ইলেকট্রন ডেন্সিটিটা বাড়াবে। তাহলে সি হচ্ছে সবার শেষে হবে, যেহেতু এর প্লাস আই এফেক্ট আছে, কারণ এই ইলেকট্রন ডেন্সিটি আরও বাড়িয়ে দেবে, এর পক্ষে আরও বেশি আনস্টেবল করে দেবে। তো ডি এর ক্ষেত্রে আমাদের যেটা দেখা গেল যে এই কনজুগেট বেসটা সবথেকে বেশি স্থায়ী, ফলে এর অ্যাসিডিটি হবে সবথেকে বেশি। পরের কোশ্চেনে যদি আমরা চলে আসি, দেখো CH3 CH2 CH2 Cl আছে, অ্যালকোহলীয় KOH দেওয়া হয়েছে। তো অ্যালকোহলে KOH দিলে আমরা জানি যে এখানে যেটা আমার তৈরি হবে সেটা হচ্ছে যে এলিমিনেশন রিঅ্যাকশন হবে, হিট দেওয়া আছে। ঠিক আছে, তো
তো হিট দেওয়া আছে, এলিমিনেশন রিঅ্যাকশন হবে, অসুবিধার কিছু নেই। আমার এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে আমার এরকম CH3CH ডবল বন্ড CH2 প্লাস HCl, অর্থাৎ HCl বেরিয়ে চলে যাবে। তাহলে আমি এখানটাতে মাইনাস HCl লিখে রেখে দিলাম। আমার এই যে 1 নাম্বার প্রোডাক্ট আমার হবে, এটা আমার তৈরি হবে। এর পরের পার্টটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিমার্কিউরেশন ঘটছে এবং অবশেষে আমার ডিমার্কিউরেশন ঘটছে। অক্সিমার্কিউরেশন এবং ডিমার্কিউরেশনের মাধ্যমে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায় এবং তার যে রুলসটা হয় সেটা হয় মার্কোনিকভ রুলস, এবং এখানে কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে না, কারণ ইন্টারমিডিয়েট স্টেপে কোনো রকম কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। এটা আমরা ডিটেলসে ক্লাস নোটসে পড়েছি। তো এখানে মার্কোনিকভ রুলস মানে কি হবে, ডবল বন্ডের যে পোর্শনটাতে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যোগ হবে, আর যেখানে কম সেখানে OH যোগ হবে। তাহলে আমি একদম 1 থেকে 3 নম্বর প্রোডাক্টে চলে এলাম, কারণ আমার এখানে 3 নম্বর প্রোডাক্টটাই আমার চেয়েছে সর্বশেষ পদার্থটা। তার মানে আমার এখানে যে অপশানটা এলো CH3CHOH এটার নাম হচ্ছে প্রোপান। 3টে কার্বন আছে বলে প্রোপান। আচ্ছা, নাম্বারিং করে দিই, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, প্রোপান 2 অল। তাহলে আমার তৈরি হয়ে গেল এখান থেকে প্রোপান 2 অল বা 2 প্রোপান অল। তাহলে আমার অ্যান্সার দাঁড়িয়ে গেল এইটা, প্রোপান 2 অল বা 2 প্রোপান অল। তাহলে এই রিয়েকশানটা আমি কী করে ঘটালাম, এর অক্সিমার্কিউরেশন, এই যে ফার্স্ট পার্টটা করা আছে এটাকে বলা হয় অক্সিমার্কিউরেশন, আর এটাকে বলা হয় ডিমার্কিউরেশন। ঠিক আছে, অক্সিমার্কিউরেশন এবং ডিমার্কিউরেশন। এই অক্সিমার্কিউরেশন এবং ডিমার্কিউরেশন আমরা মনে রাখবো এখানে কোন রুলস ফলো হয়, এখানে মার্কোনিকভ রুলস ফলো হয়, এমও রুলস এখানে ফলো হয়। ঠিক আছে, বেশ। তো এখানে এই জায়গাটা আমরা মার্ক করে দিচ্ছি যে এখানে এমও রুল এখানে ফলো হবে, কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে না। তাই আমার এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা হচ্ছে আমার এরকম। ঠিক আছে, প্রোপান 2 অল আমার তৈরি হলো, বেশ। আর প্রথম কার্ডটাতে আমার কি হলো, এলিমিনেশন রিঅ্যাকশন ঘটলো, এলিমিনেশন রিঅ্যাকশন ঘটলো এবং আমার এখান থেকে প্রোপিন তৈরি হলো, প্রোপ 1 ইন তৈরি হলো, এটা 1 নাম্বার প্রোডাক্ট। ঠিক আছে, HCl বেরিয়ে গেল এবং আমার এটা তৈরি হলো। সেখান থেকে আমি এখানে 3 নম্বর প্রোডাক্ট হিসেবে আমি এটা পেলাম, অর্থাৎ আমার এটা একদম ফাইনাল প্রোডাক্ট বা 3 নাম্বার প্রোডাক্ট। নিচের কোনটি স্ফুটনাঙ্ক বেশি? আমরা জানি যে যত বেশি মলিকিউলার মাস বাড়বে তত স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে, কারণ অ্যাকচুয়ালি মলিকিউলার মাসের উপরে স্ফুটনাঙ্কটা ডিপেন্ড করে। মলিকিউলার মাস প্রপোর্শনাল বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, বয়েলিং পয়েন্ট অফ অ্যালকোহল। তাই এখানে যে সমস্ত অ্যালকোহলগুলো দেওয়া রয়েছে, আমরা যদি মোলার মাসটার কথা চিন্তা করি, সব থেকে বেশি মোলার মাস হচ্ছে এর, কারণ এখানে 3খানা OH রয়েছে এবং পাশাপাশি 3খানা কার্বন রয়েছে। তাই সব থেকে বেশি মোলার মাস, যেহেতু এর সব থেকে বেশি OH সংখ্যা হচ্ছে এর, তাই এর স্ফুটনাঙ্ক হবে সব থেকে বেশি। তারপরটা দেখো, আমরা একটু জাস্ট ব্যাকে আসার চেষ্টা করব। আমার এখানে তৈরি হয়েছে প্রোপানল বা প্রোপান 1 অল। তো প্রোপান 1 অল কখন তৈরি হয়, কার ডাইজোটাইজেশন ঘটালে বা NaNO2 এবং ডাইলুট HCl এর সাথে মেশালে আমাদের তৈরি হয় 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। অর্থাৎ আমার এখানে এই যে এসটা রয়েছে না, এই এসটা আমার হবে CH3CH2NH2। এই অ্যামিনটাকে যদি আমরা NaNO2 HCl এবং এখানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বিক্রিয়াটা ঘটাই, তাহলে আমার এখানে ডাইরেক্ট 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। তো এই যে আমার LiLH4 যদি আমি দিই, মানে যদি আমরা বিজারণ ঘটাই, LiLH4 দেওয়ার অর্থ হচ্ছে বিজারণ ঘটায়, কার বিজারণের ফলে আমার এটা তৈরি হবে, তো এখানে আর যেটা হবে সেটা হবে এরকম CH3CH2CN। এই CNটা বিজারিত হয়ে C∧N বিজারিত হয়ে আমার CH2NH2-তে কনভার্ট হয়। তো এবার যদি আমরা কিউ এর কথা ভাবি, তাহলে কোন যৌগটাকে আমরা যদি CN দিই তাহলে আমাদের এখানে এটা CH3CH2CN হবে। দেখো তার বাঁ দিকে PCl5 দেওয়া আছে, অর্থাৎ PCl5 দেওয়ার ফলে আমার এখানে উৎপন্ন হবে নিশ্চয়ই CH3CH2Cl। সেই CH3CH2Clটা থেকে হবে CH3CH2CN, সেখান থেকে আমার তৈরি হবে এটা। ঠিক আছে, তাহলে পিটা কি হবে, পিটা হবে আমার অ্যালকোহল, অর্থাৎ CH3CH2OH, CH3CH2OH, এটা হয়ে গেল আমার তাহলে অ্যান্সার। তাহলে আমার কোন অপশানটা এখানে কারেক্ট হলো, অপশান বি, এটা আমার অ্যান্সার চলে এলো। কী করে আমার অ্যান্সারটা এলো যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে প্রথমে এটা হচ্ছে আমার পি, CH3CH2OH। এই CH3CH2OH পরবর্তীকালে তৈরি হচ্ছে CH3CH2Cl এ কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, CH3CH2Cl এ কনভার্ট হচ্ছে এটা। তারপর এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CH3CH2CN। এখান থেকে তৈরি হচ্ছে আমার বিজারণের ফলে CH3CH2NH2 এবং অবশেষে আমার তৈরি হয়ে যাচ্ছে প্রোপানল।
ঠিক আছে। এই জায়গাটাতে আমার একটা কার্বন সংখ্যা বৃদ্ধিও পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কোন জায়গাটাতে একটা কার্বন বৃদ্ধি পাচ্ছে? যখন আমরা এই সিএল থেকে সিএন বানাচ্ছি কেসিএন দিয়ে, তখন আমার কার্বনের আপগ্রেডেশন হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই বিক্রিয়াটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম। পরেরটাতে চলে আসছি যে কী প্রকার অ্যালকোহল লুকাস বিকারকের সাহায্যে সবথেকে দ্রুত, লুকাস বিকারকের সাহায্যে আমরা জানি 3 ডিগ্রি অ্যালকোহল সবথেকে ভালো বিক্রিয়া দেয়। মেকানিজমটা হয় SN1 মেকানিজম, এবং আমরা জানি যে পদক্ষেপটা 0 থেকে 5 ডিগ্রি, এই 0 থেকে ইমিডিয়েটলি পড়ে যায়, 5 মিনিটও নয়, ইমিডিয়েটলি পড়ে যায়। যদি 2 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয় তাহলে আমাদের ওই 5 মিনিটের মতো টাইম লাগে, 5 থেকে 10 মিনিট। আর 1 ডিগ্রি অ্যালকোহল রুম টেম্পারেচারে বিক্রিয়া দিতে চায় না বা দেয় না। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড CH3MgI এর সাথে যখন আমরা কিটোনের বিক্রিয়া ঘটাই, তখন সলভেন্ট হিসেবে কেন আমরা ইথানল ব্যবহার করি না, এখানে আমরা খেয়াল রাখবো। কারণ CH3MgIটা এই কিটোনের সাথে বিক্রিয়া করার সময় কিটোনকে বাদ দিয়ে ইথানলের সাথে বিক্রিয়া করতে শুরু করবে, এবং ইথানলের সাথে যখন বিক্রিয়া করতে শুরু করবে তখন আমার দ্রুত সেখান থেকে আমার মিথেন তৈরি করে ফেলবে। যেহেতু আমার এখান থেকে মিথেন তৈরি হয়ে যাচ্ছে, তাই আমার এখানে বিক্রিয়াটাতে ইথানল ব্যবহার করা যায় না। বেশ, তারপর একটি জৈব যৌগ C3H8O 573 কেলভিন টেম্পারেচারে, মানে হাই টেম্পারেচারে কপারের সাথে বিক্রিয়া করছে এবং বি যৌগ দিচ্ছে। তো কপারের সাথে আমরা জানি যে 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডেহাইড দেয়, 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন দেয়, ঠিক আছে। তাহলে আমাদের এই যে CH3CH8O রয়েছে, তাহলে এই যৌগটার গঠন হিসাবে যদি আমরা এখানটাতে এরকম মার্ক করে বলে লেখার চেষ্টা করি যে C3H8O, এটাকে যদি আমরা এরকম লিখি যে CH3CHOH CH3, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার C3H8O তৈরি হয়ে গেছে, এবং এই যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে এটা আমার 2 ডিগ্রি, অ্যালকোহলটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমরা কপার এবং 573 কেলভিন টেম্পারেচার যদি আমরা এখানে দিই, তাহলে এটা তৈরি হবে প্রোপান 2 কিটোন তৈরি হবে এখান থেকে। তো এই যে আমার কিটোনটা তৈরি হলো, এটার নাম হচ্ছে প্রোপান 2 তো এই যৌগটা, মানে এই যে কিটোনটা, এই কিটোনটা তো ফেলিং দ্রবণকে বিজারিত করে না, কিন্তু I2 এবং NaOH এর সাথে দেখা যায় I2 এবং NaOH এর সাথে দেখা যায় যে CH3 এর অদক্ষেপ তৈরি করে, ঠিক আছে। তাহলে হলুদ বর্ণের অদক্ষেপ তৈরি করে, হলুদ অদক্ষেপ উৎপন্ন করে, হলুদ অদক্ষেপ উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে আমার A কপার চূর্ণের সাথে বিক্রিয়াতে, এটা হচ্ছে আমার A যৌগ, এটা হচ্ছে আমার B যৌগ, আর এটা হচ্ছে আমার C যৌগ। এই হচ্ছে আমার রিয়াকশান। বেশ, তাহলে রিয়াকশানটা আমরা সহজেই বুঝতে পারলাম। এবং অবশেষে লুকাস বিকারকের একটা ব্যবহার যদি আমরা বলি যে এটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহলের কিসে কাজে লাগে? শনাক্তকরণে কাজে লাগে। 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে শনাক্তকরণের ক্ষেত্রে কাজে লাগে। লাস্টের কোশ্চেনটা দেখো দেওয়া রয়েছে, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? আমরা খেয়াল রাখবো যে একমাত্র অ্যালকোহল এবং অ্যালডিহাইড কিটোন এরাই আয়োডোফর্ম টেস্ট দেয়, এবং কোন কোন অ্যালকোহল আয়োডোফর্ম টেস্ট দেয়, যাদের ক্ষেত্রে এই গ্রুপটা থাকবে CH3CHOH, এই গ্রুপটা যদি থাকে তাহলে তারা আয়োডোফর্ম পরীক্ষায় ছাড়া দেবে। আর অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে যদি আমার এই গ্রুপটা থাকে তাহলেই সেটা কিন্তু আমার আয়োডোফর্ম পরীক্ষাতে আমার ছাড়া দেবে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি প্রত্যেকটা অপশন যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে কোনটা দেবে আর কোনটা দেবে না, তাহলে আমরা এখানে ইজিলি দেখতেই পাচ্ছি যে CH3CH2OH যেটা আমার রয়েছে সেখানে আমার কিন্তু এই গ্রুপটা প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ এখানটাতে আমি হাইড্রোজেন বসালেই আমার কিন্তু এটা অ্যালকোহল ইথানলটাকে আমি বোঝাতে পারছি, তাহলে এটা শনাক্তকরণ করা যাবে, তাহলে এটা টেস্ট দেবে। আচ্ছা, তারপরেরটাতে যদি আমরা বলি যে দ্বিতীয়টা CH3CHOH CH3, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি CH3CHOH গ্রুপ রয়েছে, তাহলে এটাও আমার দেবে। 3 নাম্বারটাতে দেখো CH3CHOH গ্রুপ কিন্তু কোথাও নেই, তাই যেহেতু CH3CHOH গ্রুপ আমার নেই, তাই এটাতে আমাদের অ্যান্সার হবে সি এরটা। তারপরে দেখো ডি যেটা অপশান রয়েছে সেটাতে দেখো CH3CO গ্রুপটা রয়েছে, তাই এখানে আমাদের
যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে সি এর অপশানটা আমার এখানে উত্তর চলে আসবে, অর্থাৎ আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা এইটাকে শনাক্তকরণ করা যাবে না। আচ্ছা, বাকি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু হলুদ বর্ণের অধক্ষেপ ফেলবে এবং ফলে আমাদের এখানে বিক্রিয়াটা দেখা যাবে। তো এখানে আমাদের 6 হচ্ছে সি এর অ্যান্সারটা হচ্ছে আমাদের অ্যান্সার। বেশ, তো আজকের ভিডিওটা এতটাই। দেখো আমরা পুরোটাই ডিটেলস আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা DBP 2টা আলোচনা করব। ওকে।